প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছরের বিষয়ে একমত বিএনপি। এনসিসির সংশোধিত প্রস্তাবে রাজি জামায়াত, ঐক্যমত হয়নি রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে। সিইসির সঙ্গে বৈঠকে আগে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের। সবকিছুর আগে জাতীয় নির্বাচন সাফ জানালো বিএনপি। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় ধ্বংসের মুখে জীববৈচিত্র্য, বললেন প্রধান উপদেষ্টা। জলবায়ু ইস্যুতে তরুণদের এগিয়ে আসার আহ্বান। এবং নির্বাচনে অনিয়মের মামলা, গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল। মোবাইল বন্ধ করে আত্মগোপনে ছিলেন, জানালো ডিবি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে ঐক্যমত তৈরি হয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐক্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, এনসিসি পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানেও ভিন্ন মত এসেছে। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরের প্রস্তাবে একমত হলেও এনসিসির মতো কমিটি গঠন করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করার পক্ষে নয় তারা। যদিও এনসিসির সংশোধিত প্রস্তাবে একমত হয়েছে জামায়াত ইসলামী। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনা ছিল গত দিনগুলোর অমীমাংসিত ইস্যু, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিসি নিয়ে। সকল দলের সম্মতিতে এনসিসির পরিবর্তে এর প্রস্তাবিত নাম সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি সুপারিশ করে ঐকমত্য কমিশন। নতুন প্রস্তাবিত কমিটিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির পরিবর্তে থাকবেন তাদের প্রতিনিধি। অন্তর্ভুক্ত হবেন উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকার। কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। বৈঠকে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জামায়াত সহ কয়েকটি দল। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশে ৭২-এর সংবিধান বা এরপরে পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে যে মূলনীতিগুলো এসেছে সেগুলো দলীয় মূলনীতি, ৭২-এর মূলনীতি একটা মুজিববাদী মূলনীতি। পঞ্চম সংশোধনীর সাথে যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটার সাথে এটা যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল ঐকমত পোষণ করেছেন। কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটা দল এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরের প্রস্তাবে শর্ত সাপেক্ষে একমত হয়েছে বিএনপি। যদিও দলটির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, এনসিসির মতো কমিটি গঠন করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা ঠিক হবে না। আমরা যদি সবসময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য নির্বাহী বিভাগকেই দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে, সংসদকে দুর্বল করতে হবে, এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে এখনও ঐকমত্য হয়নি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এবং পক্ষপাতিত্বহীনতা, এই 5টি বিষয়ে উল্লেখ থাকার বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির কথা বলা হয়েছে। এটি এনসিসির পরিবর্তে একটি কাঠামো হিসেবে প্রস্তাব করা হয়েছে। এনসিসির কাঠামোগত পরিবর্তনের কথা উল্লেখ করে আলী রিয়াজ বলেন, এখনও পক্ষে বিপক্ষে মতামত আছে, কিছু পরামর্শও আছে। এ নিয়ে আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ প্রস্তাব দেয়া হবে। ঐকমত্য কমিশন এ বিষয়ে আরও সুনির্দিষ্ট প্রস্তাব আগামী সপ্তাহে পেশ করবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। আলোচিত হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত ইসলামী। নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এম হামিদুর রহমান। এছাড়া আসন বন্টনের সংখ্যানুপাতিক পদ্ধতি এবং প্রবাসীদের জন্য পোস্টাল ও অনলাইন পদ্ধতিতে ভোটের পক্ষে মত দেয় দলটি। এমআর আসাদের রিপোর্ট। আগারগাঁয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জেলায় বর্তমান সংসদীয় আসন 4টি, এর পরিবর্তে 2001 সালের মতো 3টিতে ফিরে যাওয়ার দাবি জানান রাজনৈতিক নেতারা। 11 সরকারে একটা ষড়যন্ত্রমূলকভাবে
সেই আসনগুলোকে তারা বন্ধ 3টা করে ঢাকায় নিয়ে আসছে। আমরা সেই 2001-এর ব্যবস্থায় আমরা ঢাকাও সেভাবে ফিরে যেতে চাই। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর 3 সদস্যের প্রতিনিধি দল। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন চায় তার দল। ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা। পাশাপাশি আপনার ন্যাশনাল ইলেকশনের পরিবেশটা যাতে এনশিওর হয়। তিনি জানান, প্রবাসীদের ভোট ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদের আসন বণ্টনের প্রস্তাব দেওয়া হয়েছে। পিআর পদ্ধতি নির্বাচনের একটা সুন্দর পদ্ধতি, বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা সুন্দর পদ্ধতি আমরা মনে করি। ঐক্যমত্য কমিশনেও আমরা এটা উঠিয়েছি, এটা আলোচনা চলমান। আজকে ইলেকশন কমিশনের কাছেও আমরা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এটা দাবি উত্থাপন করেছি। পোস্টাল ভোটার, অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে এগুলোই আপনারা ভোট গ্রহণের জন্য পদ্ধতি হিসেবে নিতে পারেন, যাতে করে আমাদের প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। প্রতীকসহ নিবন্ধন ফিরে পাওয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে বলে জানান জামায়াত নেতারা। এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে জামাতের দাবির বিরোধিতা করে বিএনপি বলছে সবার আগে হতে হবে জাতীয় নির্বাচন। যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এই অবস্থা তুলে ধরেন। এদিকে শেখ হাসিনাকে মবের রানী আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে মব সংস্কৃতি শুরু করেছিল আওয়ামী লীগ। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আহত 4 জনকে চিকিৎসা সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার। এ সময় সেদিনের মর্মান্তিক চিত্র বর্ণনা করেন আহতরা। অনুষ্ঠানে অংশ নিয়ে তৎকালীন সরকার পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত করেছিল বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 5 আগস্টের পরে মব জাস্টিসের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। কথা বলেন জামায়াতের স্থানীয় নির্বাচনের দাবি প্রসঙ্গেও। 16-17 বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয় এবং এ ব্যাপারে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট। পরিকল্পিতভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল প্রভুদের স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থে ঘটিয়েছিল তৎকালীন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত সমাবেশে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসর ও মব সংস্কৃতির হোতাদের গ্রেফতার ও বিচারের দাবি জানান বক্তারা। প্রশাসন সহ দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করলেই বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে। নির্বাচনের আগে এনসিপির 300 আসনে জয়ের কথা বলা কিসের ইঙ্গিত প্রশ্ন রেখে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, আগামীতে দিনের ভোট রাতে করে ক্ষমতায় যাওয়া যাবে না। এই রানী, এই মাস্টার মাইন্ডের নির্দেশে আমাদেরকে কত না অপমান করেছে। কোথায় হারন, কোথায় বিপ্লব? স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মহোদয়, আপনার আইজি, আপনার এতগুলা ডিসি ঢাকা মেট্রোতে, তারা কি জানে না? বিএনপি সমর্থন না দিলে জুলাই অভ্যুত্থান সফল হতো না বলেও দাবি করেন জয়নুল আবেদিন ফারুক। 300 সিট পাবেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? যারা আমরা রাজপথে ছিলাম তারা সমর্থন না করতাম, পশ্চিম কালো আপনারা এই আন্দোলনে সফল হতে পারতেন না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে উল্লেখ করে যতটা সম্ভব প্লাস্টিক বর্জনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান প্রফেসর ইউনূস। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। বিশ্ব পরিবেশ দিবস ও মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান 2025-এর উদ্বোধন আয়োজন বসে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস।
সর্বনাশের জন্য। বক্তব্যে তিনি বলেন, প্লাস্টিকের ব্যবহার এমন পর্যায়ে গেছে যাতে বৈশ্বিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখনো হয়নি, এখন আমরা অবলুপ্তির পথে। তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন, প্লাস্টিকের দূষণ রোধেও যুব সমাজকে জেগে উঠতে হবে। আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। যুদ্ধ বিগ্রহ বর্তমান পৃথিবীর সামনে চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রকৃতির সঙ্গে তাল না মিলিয়ে মানুষ উল্টো পথে হাঁটছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। আমাদের দোষ, আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। দুপুর 2টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, গ্রেফতার এড়াতে মোবাইল বন্ধ করে একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন হাবিবুল আউয়াল। গেল রবিবার শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের সময়কার কাজী রাকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এতে 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনকে আসামি করা হয়েছে। ওই দিন সন্ধ্যায় উত্তরা থেকে নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। আজ গ্রেফতার করা হলো হাবিবুল আউয়ালকে। নৈতিকতার প্রশ্ন ওঠায় আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল হক গনিকে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় আমির হোসেনকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি হবে 2রা জুলাই। এদিকে আদালত অবমাননার মামলায় এমিকাস কিউরি কে এম মশুজ্জামানের বক্তব্য শুনতে 1 সপ্তাহ প্রস্তুতির সময় দিয়েছে ট্রাইব্যুনাল। আরো জানাচ্ছেন কাজী পাপ্পু। বাংলাদেশে 227টা মার্ডার কেস, অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। 227 মামলায় 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোন আলাপে এমন কথা বলেন শেখ হাসিনা। এতে হাসিনার সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনালে হাজির না হয় 19 জুন শেখ হাসিনার পক্ষে লড়তে আমিনুল গনি টিটোকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয় প্রশ্ন ওঠে আইনজীবী আমিনুল গনি টিটোকে নিয়ে। ট্রাইব্যুনাল জানতে চাইলে পোস্ট দেওয়ার কথা স্বীকার করেন আমিনুল গনি টিটো। তারপরও বলেন এই মামলায় শেখ হাসিনার পক্ষে লড়াই করতে চান তিনি। কন্টেম্প পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, সেই বিবেচনা করে, এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমি আমাকে প্রত্যাহার করেছি। আমার 36 বছরের ক্যারিয়ার কোনো স্পট নেই। আজকের এই পুরো ঘটনার ভেতর দিয়ে আমি খুব বেশি মানে আমাকে বলতেই পারি যে আমি একটু এম্বারাসিং একটা সিচুয়েশনের ভিতরে পড়ছি। তবে মোরালিটি ও ন্যায় বিচারের প্রশ্ন জড়িত থাকায় আইনজীবী পরিবর্তনের কথা বলেন ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই শুনানি হয়। এদিকে শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি কে ওয়াই মশুজ্জামানের বক্তব্য শুনতে 1 সপ্তাহ প্রস্তুতির সময় দিয়েছে ট্রাইব্যুনাল। মামলায় প্রস্তুতির জন্য উনি 1 সপ্তাহ সময় চেয়েছিলেন, ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করে এই মামলা পরবর্তী শুনানির তারিখ 2রা জুলাই। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।
বর্তমানে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ঋণদাতা সংস্থাগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে। ফেব্রুয়ারির দিকে নির্বাচনের ঘোষণা আসায় ঋণদাতা সংস্থাগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছে। উপদেষ্টা জানান, হরমুজ প্রণালী বন্ধের কারণে গম বা জ্বালানি আমদানির ক্ষেত্রে কোনো প্রভাব না পড়লেও সার আমদানিতে কিছুটা প্রভাব পড়তে পারে। যে কোনো দেশেই অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক সংস্কার কিন্তু রাজনীতির উপর ডিপেন্ড করে। রাজনীতি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তবে আমাদের এমন কিছু ঘটে জানে যে এখনও হচ্ছে না, কারণ এখন মোটামুটি তো একটা অ্যাগ্রিড একটা সময় আসছে, ইলেকশনটা কবে আসে, তো সবাই মোটামুটি সন্তুষ্ট। রিসেন্টলি কিন্তু IMF বলেছে, কিন্তু রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ করেছে, ADB অ্যাপ্রুভ করেছে, গতকাল পরশু চায়না থেকে AIB ছিল, ওরাও বিরাট একটা অঙ্ক অ্যাপ্রুভ করেছে, তারপর AFD। কাল সকাল 10টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হবে, যা চলবে 10 আগস্ট পর্যন্ত। এবছর মোট 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 10,55,594 জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী 86,040 জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী 1,09,477 জন। দেশব্যাপী 2,797টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকল ও প্রশ্নপত্র ফাঁস রোধে দেশের সব কোচিং সেন্টার 15 আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা শুনে নতুন একটি রাজনৈতিক দল ভোট পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। দেশের মানুষ কি চায় তা দলটির নেতাদের উপলব্ধি করার আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীর দারুস সালাম থানা বিএনপির সদস্য ফর্ম নবায়ন কর্মসূচিতে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে বলে আশা জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে দারুস সালাম থানা বিএনপির সদস্য ফর্ম নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা উত্তরের আহ্বায়ক আমিনুল হক সহ মহানগরীর নেতারা। বিগত দিনে আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরে সবাইকে দলের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান বিএনপি নেতারা। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে একমাত্র যারা ছিলেন তারা হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী এবং সহযোদ্ধারা। এখানে উপস্থিত এমন কোনো ব্যক্তি নাই যার বিরুদ্ধে কোনো মামলা দেয়নি সেই ফ্যাসিস্ট সরকার। রাতে আওয়ামী লীগ করেছে, দিনে বিএনপি করেছে। যারা আওয়ামী লীগের সাথে যোগ সাদস্য করে ব্যবসা বাণিজ্য করেছেন, আমরা আপনারা জেলে গিয়েছি, তারা কোনোভাবেই সদস্য নবায়ন করতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক জানান, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা জীবন বাজি রেখে দলের জন্য কাজ করেছে সেসব পরীক্ষিত নেতাকর্মীদের সদস্য সবার আগে নবায়ন করা হবে। আমাদেরকে সুযোগ করে দেন, আমি সহ আমার মহানগরের সকল নেতৃবৃন্দ আমরা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যে আমাদের প্রত্যেকটি যোগ্য ত্যাগী প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আমরা সর্বোচ্চ মূল্যায়ন করব ইনশাআল্লাহ। নির্বাচনের কথা শুনে নতুন একটি রাজনৈতিক দলের গায়ে জ্বালা ধরেছে বলে মন্তব্য করেন তিনি। তারা আজকে নির্বাচনের কথা শুনে তারা বিভিন্নভাবে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে যে কিভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা। নতুন দল করেছেন, আপনাদেরকে আহ্বান করছি যে আসেন, দেশের মানুষ কি চায়, এদেশের জনগণ কি চায় সেটা উপলব্ধি করেন। বিএনপি কখনো মব জাস্টিসকে সমর্থন করে না বলে সাফ জানিয়ে দেন আমিনুল হক। বিএনপি কখনোই কোনো মবকে সমর্থন করে না, কোনো মবকে প্রশ্রয় দেয় না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বরগুনায় ডেঙ্গু রোগীদের মধ্যে 46.5% ডেন 3 ভেরিয়েন্ট আক্রান্ত, 39.5% ডেন 2 এবং বাকিরা অন্যান্য ধরনে আক্রান্ত। বরগুনা সীমিত সংখ্যক নমুনা বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। বিকেলে এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির পরিচালক অধ্যাপক তাহমিনা শেরিন। জানান, বরগুনার হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি সদর এলাকায়।
গণমাধ্যমে বিশেষজ্ঞ আলোচক হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের যুক্ত করে তাদের বিশেষায়নের তথ্যসহ ডেটাবেস তৈরির তাগিদ দিয়েছে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ডক্টর সুসান ভাইস। আগারগাঁ মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে ইউনেস্কো বাংলাদেশ ও সমষ্টি আয়োজিত জাতীয় সেমিনারে এই কথা বলেন তিনি। প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু ভুক্তভোগী হিসেবে নয়, গণমাধ্যমে তাদের নিয়োগ দিয়ে এবং বিশেষজ্ঞ আলোচক হিসেবে যুক্ত করা জরুরি বলেও মত দেন তিনি। দেশের বাইরের খবর। জাতিসংঘে পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতে সম্মতি জানিয়েছে ইরানের পার্লামেন্ট। ভোটাভুটির মাধ্যমে পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু ভান্ডারে আঘাত করতে পারেনি বলে জানিয়েছে মার্কিন কংগ্রেস সদস্য ব্রাড শেরমান। বলেন, ইরানের বর্তমান মজুদ দিয়ে 9টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর সঙ্গে সম্পর্ক স্থগিত করার জন্য একটি বিল পাশ করেছে ইরানের পার্লামেন্ট। পরিকল্পনা অনুযায়ী IAEA এর পরিদর্শকরা কেবলমাত্র সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে ইরানে প্রবেশ করতে পারবেন। এছাড়া সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তবেই তেহরানে প্রবেশ করতে পারবে। ইসলামী পরামর্শদাতা পরিষদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। ইরানের পার্লামেন্ট সদস্যরা বুধবার ভোটাভুটির মাধ্যমে IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনার বিল পাশ করে। এ প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি। ইরানের পারমাণবিক ভান্ডারের যুক্তরাষ্ট্র কোনো আঘাত হানতে পারেনি বলে মন্তব্য করেছেন ব্র্যাড শেরম্যান। তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য জরুরি সেন্ট্রিফিউজগুলো যুক্তরাষ্ট্র ধ্বংস করতে পেরেছে এমন কোনো ইঙ্গিত হোয়াইট হাউস থেকে এখনও পাওয়া যায়নি। তবে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি। টানা 12 দিনের সংঘাতে ইসরায়েল জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ তা তেমনভাবে সামনে আসেনি। তবে ইসরায়েলের পত্রিকা ইয়েদিয়ত আহরোনথের তথ্য মতে 13 জুন ইসরায়েল ইরান সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর কর্তৃপক্ষ প্রায় 38,700টি ক্ষতিপূরণের দাবি পেয়েছে। এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রয়টার্সের তথ্য মতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মাসুদের হয়ে গুপ্তচর বৃত্তি করছিলেন তারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছরের বিষয়ে একমত বিএনপি। এনসিসির সংশোধিত প্রস্তাবে রাজি জামাত, ঐক্যমত হয়নি রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে। সিইসির সঙ্গে বৈঠকে আগে স্থানীয় নির্বাচনের দাবি জামাতের। সবকিছুর আগে জাতীয় নির্বাচন, সাফ জানালো বিএনপি। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় ধ্বংসের মুখে জীববৈচিত্র্য, বললেন প্রধান উপদেষ্টা। জলবায়ু ইস্যুতে তরুণদের এগিয়ে আসার আহ্বান। এবং নির্বাচনে অনিয়মের মামলা, গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল। মোবাইল বন্ধ করে আত্মগোপনে ছিলেন, জানালো ডিবি। শেষ করব সংবাদ, পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।